বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা রিজনিং সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা ৩ নম্বর সেট। প্রশ্ন বলার পর একটু সময় দেব ভাবার, তারপর এর উত্তর বলবো। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই-বুক এবং ৫৫০টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই-বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, জিলাসকে যদি BFKKTVP এই সংকেত দিয়ে লেখা হয় তাহলে ওই সাংকেতিক ভাষায় HEARTEN হাটেনকে কীভাবে লেখা হবে। তাহলে দেখতে হবে জিলাস থেকে যে সংকেতটা দিয়েছে সেটা কিভাবে এসছে। জিলাস GEALOUS এখান থেকে লেখা হয়েছে BFKKTVP। দেখো এটাকে যদি তিনটে এরকম ব্লক করি তাহলে আরও সুবিধা হবে বুঝতে। এ থেকে বি হয়েছে, এ এর পরের ঘর, জি এর পরে কে এবং ই এর পরে এফ। একই রকমভাবে এস থেকে টি, ও থেকে পি এবং ইউ থেকে ভি। আর এইটা শুধু এদিক থেকে এদিকে গেছে কে থেকে এল, তাই তো। এবারে যেটা উত্তর করতে দিয়েছে সেটাকে পুরোটা ক্যালকুলেশন করে তুমি উত্তর বলবে না। দেখো শুরু দেখো এর ও দিয়ে, ইউ দিয়ে, বি দিয়ে, বি দিয়ে। তাহলে আমার প্রথম টার্গেট শুরুটা কী দিয়ে। তোমাকে এইটার কোড বার করতে বলেছে HEARTEN। একই রকমভাবে তিনটে ব্লক করব। আমি বলেছি শুরুটা কী দিয়ে হবে, এইটা এইখানে আসে তাহলে এইখান থেকে এইটা এসে বি দিয়ে শুরু হবে। বি দিয়ে এটা শুরু না, বি দিয়ে এটা শুরু না, তাহলে এই দুটোর মধ্যে উত্তর হবে। এটাও বি দিয়ে শুরু, এটাও বি দিয়ে শুরু, কিন্তু এটার ইউ দিয়ে শেষ, এটার ও দিয়ে শেষ। তাহলে শেষটা কী হবে সেটা দেখব। শেষ কোত্থেকে আসে, এইটার পরবর্তী ঘর এইখানে গেলে শেষটা আসে। তাহলে টি এর পরবর্তী ঘর ইউ, তাহলে শেষ হবে ইউ দিয়ে। তাহলে বি দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, সেটা অপশান নাম্বার 2-তে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 2। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলেছে, যদি মেডিয়েশন শব্দটির প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও নবম বর্ণ দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করা যায় তবে শব্দটির তৃতীয় বর্ণটি কী হবে। যদি একটির অধিক শব্দ তৈরি করা যায় তবে উত্তর হবে জেড, আর যদি কোনো শব্দই না তৈরি করা যায় তবে উত্তর হবে এক্স। তাহলে এর প্রথম, দ্বিতীয়, পঞ্চম, নবম বর্ণ দিয়ে কোনো শব্দ তৈরি করা যায় কি। যদি যায় তোমরা দেখো কি শব্দ তৈরি করা যাচ্ছে বা কোন কোন শব্দ অর্থপূর্ণ শব্দ তৈরি করা যাচ্ছে। একটু সময় নাও। তাহলে প্রথম, দ্বিতীয়, পঞ্চম আর নবম বর্ণটা কি। প্রথম বর্ণ এম, দ্বিতীয় বর্ণ ই, পঞ্চম বর্ণ এ, গুনছ 1 2 3 4 5, পঞ্চম এ, আর নবম হচ্ছে এন। এই লেটারগুলো দিয়ে অর্থপূর্ণ যতগুলো শব্দ তৈরি করা যায় দেখো। তুমি দেখো এখানে যেহেতু প্রশ্ন দিয়েছে একটা তৈরি করা গেলে তবে তার তৃতীয় বর্ণটা কী হবে তোমাকে বলতে হবে। কিন্তু যদি একটার অধিক শব্দ তৈরি করা যায় তাহলে সঙ্গে সঙ্গে উত্তর জেড করে দেবে। দেখো তোমার মনে হচ্ছে যে আমি দুটো শব্দ তৈরি করতে পারছি আর পাচ্ছি না, একের বেশি হলেই তো তোমার উত্তর জেড হবে। তাহলে দেখো একের বেশি তুমি বানাতে পারছো কিনা, বুঝে গেছে। এবারে দেখো MEAN মিন, এইটা যদি পরপরই বসে আমরা সবাই জানি এই শব্দটা আমরা তৈরি করতে পারছি। এটা হচ্ছে গড়। NAME নেম, এটা নাম। যাই আমি দেখছি যে আমি একের বেশি শব্দ তৈরি করতে পারছি, এখানে বলেছে যদি একটির বেশি শব্দ তৈরি করা যায় তাহলে উত্তর জেড হবে, আমি উত্তর জেড করে দেবো। তাহলে উত্তর হবে অপশান নম্বর 4। কিন্তু তবু জেনে রাখো কী কী শব্দ আর তৈরি করা যেত। NAME MEAN বললাম, আর একটা হবে মেন, MANE।
মেন মানে হচ্ছে কেশর, সিংহের কেশর মেন। আর একটা হয়, বলো তো কী হতে পারে? আর একটা হবে অ্যামেন, AMEN। এটা মানে হচ্ছে তথাস্তু। তথাস্তু মানে তুমি একটা ভগবানের কাছে কিছু চাইলে, ভগবান তোমাকে বলল তথাস্তু, মানে তাই হোক। তথাস্তু মানে তাহাই হোক, এটা হচ্ছে তথাস্তু ইংরেজি। তথাস্তু বা তাহাই হোক। বোঝা গেছে? তাহলে 4টে শব্দ তৈরি করা যাচ্ছে এখান থেকে, 4টি অর্থপূর্ণ শব্দ। তাই উত্তর হবে অপশান নাম্বার জেড। পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে প্রবীর দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো। 10 মিটার হাঁটার পরে সে তার ডান দিকে ঘুরল। আরও 20 মিটার যাওয়ার পর সে আবার তার বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে তাকিয়ে আছে? সোজা হয়ে গেছে। এইখান থেকে দক্ষিণ দিকে 10 মিটার গেল, এটা দক্ষিণ দিক, তোমরা জানো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দক্ষিণ দিকে 10 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরল। ও এই দিকে এসে, ডান দিক মানে তোমার বাঁ দিকটা ওর ডান দিক হবে, বোঝা যাচ্ছে? ও যখন এই দিকে আসবে তোমার বাঁ দিক ওর ডান দিক হবে। তাহলে এসে এবার ডান দিকে ঘুরলো, ও ডান দিকে যাচ্ছে, গিয়ে 20 মিটার গেল, এরম যাচ্ছিল, এই 20 মিটার গেল, যাওয়ার পর আবার তার বাম দিকে ঘুরলো। এই যাচ্ছে যখন তার বাম দিক তখন এদিকটা হবে, তখন এই দিকে ঘুরলো। বলেছে এখন সে কোন দিকে তাকিয়ে আছে। দেখো এখন মুখটা এই দিকে, এইটা কোন দিক? এটা হচ্ছে দক্ষিণ দিক। তাই এখন সে দক্ষিণ দিকে তাকিয়ে আছে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন। 4এর প্রশ্নে বলেছে সাউদার্ন শব্দটির মধ্যে এমন কত জোড়া বর্ণ আছে যেগুলির মধ্যে ইংরেজি বর্ণমালায় থাকা বর্ণ সংখ্যার সমান বর্ণ থাকবে? এইটা আমি আগের যে প্র্যাকটিস সেটে এই ধরনের প্রশ্ন একটা সিস্টেম বলেছিলাম। সেটা হচ্ছে এদের পজিশন নাম্বারগুলো থেকে করা। সম্ভব হলে প্র্যাকটিস সেট 2-এর সেখান থেকে একবার দেখে নাও, কেন আমি সেই জিনিস এখন বলবো না। এবারে তোমাদের আর একটা জিনিস বলতে পারি, দেখো এগুলোর পজিশন নাম্বার লিখতেও তোমার সময় যাবে, কিঞ্চিত হলেও যাবে, কিন্তু পজিশন নাম্বার লিখে করাটাই সুবিধাজনক। তবু আর একটা প্রসেস আছে। এটার মানে হচ্ছে, মনে করো এস এখানে আছে, আমি এসের পর থেকে অ্যালফাবেটিক্যালি তো এইভাবে যাব, এসের পরে কি আসে, তারপরে কি আসে, এইভাবে গুনতে গুনতে যাব। এদিক থেকে এদিকে যাব প্রতিটা বর্ণ ধরে, আবার এদিক থেকে এদিকে আসব প্রতিটা বর্ণ ধরে। যেখানে ম্যাচ করবে বর্ণ সেইটাই বলবো এক জোড়া শব্দ। কীরকম? আমি যদি এস এখান থেকে গোনা শুরু করি, এসের পরে টি থাকা উচিত, নেই, এখানে ও আছে, তাই এসের সঙ্গে ও পেয়ার বা জোর হবে না। এখানে বলেছে কত জোড়া বর্ণ, এসের পরে এইখানে যদি টি থাকতো তাহলে আমি বলতে এটার সঙ্গে এটা জোর তৈরি হচ্ছে, নেই, তাহলে এসের পরে টি হচ্ছে না। এসের পরে টি হয়, তারপর ইউ হয়, আছে, ইউ আছে, এসের পরে টি হয়, তারপরে ইউ হয় এবং ইউ আছে, তাহলে এস আর ইউ এক জোড়া বর্ণ তৈরি করলো। যেরকম ইংরেজি বর্ণমালায় থাকে, মানে ইংরেজি বর্ণমালায় এসের ঠিক যত ঘর পরে ইউ থাকে, এখানেও এসের ঠিক তত ঘর পরেই ইউ আছে, তাহলে এটা এক জোড়া হলো। ঠিক এইভাবে তোমাকে দেখতে হবে যে ইউ এর পরে VWX আসছে কিনা, ও এর পরে PQRSTU আসছে না, টি এর পরে UVW আসছে না, ই এর পরে FG আসছে না, আর এর পরে S আসছে না। যাই এদিক থেকে সব দেখা হয়ে গেলো, এবার এদিক থেকে দেখতে দেখতে যাবে এন এর পরে কি হয়, তারপরে এরকম করে দেখবে, দেখতে দেখতে দেখবে এই জায়গায় আর একটা জোর আছে। যখন আমি এদিক থেকে এদিকে গুনবো, টি এর পরে ইউ হয়, আমি কিন্তু পরে টি এর আগে করছি, মানে টি এর আগের বর্ণ করব না, আমি সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডার যেভাবে চলে সেইভাবেই গুনবো। এখানে টি আছে মানে আমি বলবো টি এর পরে ইউ হয়, ইউ আছে, তাই এরাও একটা জোর তৈরি করলো। বোঝা গেছে? তাহলে এখান থেকে দুটো জোর তৈরি হলো, আর কোনোটাই হবে না। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে? পরের প্রশ্ন। 5-এর প্রশ্নে বলেছে কম্পেয়ার শব্দটির বর্ণগুলিকে এমনভাবে সাজানো হলো যেন প্রথমে স্বরবর্ণগুলিকে অর্থাৎ ভায়োলগুলিকে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজানো হবে এবং তারপর ব্যঞ্জন বর্ণগুলোকে অর্থাৎ কনসোনেন্টগুলোকে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজানো হবে। এর ফলে যে শব্দটি তৈরি হলো তার ডান দিক থেকে পঞ্চম বর্ণটি কি হবে? মানে কি? এই যে কম্পেয়ার আছে এর মধ্যে কতগুলো ভায়োল আছে দেখো, বলেছে এই ভাওয়েলগুলোকে প্রথমে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজানো হবে।
কম্পেয়ারের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভাওয়েল আছে ও এ ই, দেখতে পাচ্ছ ও এ ই ভাওয়েল আছে, এই তিনটে ভাওয়েল ও এ ই। এদেরকে বলেছে প্রথমে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজিয়ে নাও। ও এ ইকে যদি আমি ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজাই, প্রথমে এ আসে, তারপরে ই আসে, তারপরে ও আসে, তাই তো? যদি এটাকে আমি যেভাবে ইংরাজি বর্ণমালা আছে ABCD করে যদি বলি, প্রথমে এ আসে, তারপরে ই আসে, তারপরে ও আসে, এই তিনটেকে যদি সাজাই, এইগুলো বাদ দিয়ে আর কী কী হয়ে গেল? ও হয়ে গেল, এ হয়ে গেল, ই হয়ে গেল। এইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রইল অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো, সেগুলো ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজানো হবে। এখানে দেখো ব্যঞ্জন বর্ণ কী কী থাকলো? CMPR, এদেরকে আবার ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজাতে হবে। এইগুলোর মধ্যে এই চারটের মধ্যে প্রথমে সি আসে, CDEFGH এরম করে চলে গেলে দেখব তারপরে এম আসে, এমের পরে পি আসবে, তারপরে আর আসবে, তাই তো? এমের পরে NOPQR। তাহলে সাজানোর পরে এরা বলছে যে শব্দটা তৈরি হলো, সেই শব্দটার ডান দিক থেকে পঞ্চম বর্ণ কী? ডান দিক থেকে 1 2 3 4 পঞ্চম বর্ণ কী? এটা প্রশ্ন ছিল, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে সলিটারি শব্দটির প্রথম বর্ণ থেকে শুরু করে প্রতি পর্যায়ক্রমিক বর্ণগুলিকে যদি উক্ত বর্ণগুলির আগের বর্ণ দিয়ে এবং বাকি বর্ণগুলিকে তার পরবর্তী বর্ণ দিয়ে প্রতিস্থাপন করা যায়, তবে প্রতিস্থাপনের পর ডান দিক থেকে তৃতীয় বর্ণটি কী হবে? কি বলল? সলিটারি বলেছে প্রথম বর্ণ থেকে শুরু করে পর্যায়ক্রমিক বর্ণ। দেখি প্রথম বর্ণ থেকে পর্যায়ক্রমিক বর্ণ কোনগুলো? এটা যদি প্রথম হয়, তারপরে একটা ছেড়ে ছেড়ে, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক বর্ণ। এই বর্ণগুলোকে বলেছে উক্ত বর্ণগুলির আগের বর্ণ দিয়ে রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ এস, তার আগের বর্ণ কি? আর, এস এর আগে আর হয়। এখানে এল, এল এর আগে কে। এখানে টি আছে, টি এর আগে এস, এবং এখানে আর আছে, আর এর আগে কিউ। আগের বর্ণ দিয়ে প্রতিস্থাপন করলাম, এবং বাকি যেগুলো রইল সেগুলোকে পরবর্তী বর্ণ দিয়ে প্রতিস্থাপন করব। বাকি এখানে ও আছে, ও এর পরে পি আসে, এগুলো পরের বর্ণ দিয়ে। ও এর পরে পি, আই এর পরে জে, এবং এ এর পরে বি। প্রতিস্থাপন হয়ে গেল। হওয়ার পরে বলছে ও এখানে একটা আছে ওয়াই এর পরে জেড, দেখতে পাচ্ছ? ওয়াই এর পরে জেড। এবারে বলেছে যে ডান দিক থেকে তৃতীয় বর্ণ, ডান দিক থেকে তৃতীয় 1 2 3, তৃতীয় বর্ণ বি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন দেখো, এটা যখন দেখালাম সিস্টেমটা তোমাকে কি বলেছে দেখালাম, এরপরে যখন তুমি এটা জেনে যাবে যে প্রশ্নের প্যাটার্ন এরকম, সঙ্গে সঙ্গে চলে আসবে এখানে কি বলেছে, ডান দিক থেকে তৃতীয়। আমি দেখতে চাইছি ডান দিক থেকে তৃতীয় 1 2 3, এটার সিধে কে বসবে সেটা উত্তর। আমি তখন এইভাবে দেখার পর যদি দেখি যে এ এর পরে বি হয়, সঙ্গে সঙ্গে এটা উত্তর করব, এইগুলোকে আর দেখব না। আমি শুধু জানাবার জন্য সিস্টেমটা জানিয়েছি, কিন্তু পরীক্ষার সময় যখন করবে ডান দিক থেকে তৃতীয় প্রথমেই দেখে নেবে 1 2 3, এর রেসপেক্টে যেটা আসবে সেটাই উত্তর হবে। তুমি তখন দেখবে এ এর পরে বি আসছে সেই সিস্টেমে, না এরা যে কন্ডিশন দিল সেই সিস্টেমে। অর্থাৎ কোন সিস্টেমে এ থেকে বি আসছে সেটা যদি তুমি জেনে যাও, তাহলে এত কিছু করতে লাগবে না। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে কোনো একটি সাংকেতিক ভাষায় ক্লাইমেটকে এইভাবে লেখা হয়, ওই সাংকেতিক ভাষায় অর্ডারলিকে কিভাবে লেখা হবে? বলো। ক্লাইমেট, ক্লাইমেটকে এইভাবে লেখা হয়েছে BUFLJ, BUFLJMD। দেখতে হবে এটা কিভাবে এসছে। দেখো এখানে কতগুলো লেটার আছে, 7টা। 7টা লেটার থাকলে চান্স থাকে 3 1 3। 3 1 3 করার পর এবারে দেখো যে কিভাবে ক্রস হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি সি আছে, এখানে ডি, সি আছে বি, হতে পারে বি এর আগে সি, হতে পারে সি এর পরে ডি, তাই তো? আমি যদি এরকম ভাবি যে সি এর পরে ডি হবে, তাহলে দেখছি এল এর পরে এম হবে এবং আই এর পরে জে হবে। এটা একটা সিকোয়েন্স মনে হচ্ছে, হতে পারে। আবার এখান থেকে এ এর পরে বি হবে,
টি এর পরে ইউ হবে এবং ই এর পরে এফ হবে। এইটা এল থেকে এম এই দিকে গেছে, বোঝা গেছে? তাহলে এই সিস্টেমে উত্তর কি হতে পারে? অর্ডারলি, ও আর ডি ই আর এল ওয়াই। শুরুগুলো দেখবে, শেষগুলো দেখবে লেটার। যখন দেখছো এটা একটা সিস্টেম হচ্ছে, শুরুটা দেখবে, শেষটা দেখবে। এখানে ব্লক করে নাও। প্রথমে কি বলেছিলাম মনে আছে? সি থেকে এর প্রথম থেকে ওই শেষের দিকে চলে যাবে, তাহলে ও এর পরে পি এখানে আসা উচিত, অর্থাৎ শেষ হবে পি দিয়ে। এটার শেষ পি দিয়ে নেই, এটা উত্তর হবে না। বুঝতে পারছো? এবারে কি শুরুটা কি দিয়ে হবে? আমরা দেখেছি এইখানে এর প্রথমে, দেখছো এই ব্লকটা যখন শুরু হচ্ছে এর প্রথমে যেটা আছে সেইটা প্রথমে বসে। তাহলে এইখানে আর ছিল, আর থেকে প্রথমে আসবে এস দিয়ে, তাহলে এস দিয়ে শুরু হবে, এস দিয়ে শুরু হবে, পি দিয়ে শেষ হবে, একটাই অপশান আছে, এটাই উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। 8 প্রশ্নে বলেছে 8 4 3 2 9 5 1 7 সংখ্যাটির প্রথম পঞ্চম, দ্বিতীয় ও ষষ্ঠ এবং ঠিক এইভাবে অন্য অঙ্কগুলির অবস্থান অদল বদল করা হয়, তবে অদল বদল করার পরে যে সংখ্যাটি তৈরি হবে ডান দিক থেকে সেই সংখ্যাটির দ্বিতীয় অঙ্কটি কি হবে? দুটো উপায় আছে অঙ্কটা করার সময়। এক, যেভাবে বলেছে তুমি সেইভাবে করে যাও, আগে সেটাই আমি করি, তারপরে আর একটা সিস্টেম দেখাচ্ছি। 8 4 3 2 9 5 1 7, প্রথমের সঙ্গে পঞ্চম, তাহলে 1 2 3 4 5, আমি এখানে একটা বার টানলাম, তার কারণ এটার সঙ্গে এটা চেঞ্জ হবে, অর্থাৎ 8-এর জায়গায় 9 চলে আসবে এবং 9-এর জায়গায় 8 আসবে। বলেছিল প্রথমের সঙ্গে পঞ্চম, দ্বিতীয়র সঙ্গে ষষ্ঠ, এটা এক এক করে বাড়ছে, এটা এক এক করে বাড়ছে, তাহলে তৃতীয়র সঙ্গে সপ্তম, চতুর্থর সঙ্গে অষ্টম, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এইটার সঙ্গে এটা চেঞ্জ করেছি। তারপর 4-এর সঙ্গে তার পরেরটা, অর্থাৎ 4-এর জায়গায় 5 আসবে আর 5-এর জায়গায় 4 যাবে, 1-এর জায়গায় 3 আসবে এবং 3-এর জায়গায় 1 আসবে, 7-এর জায়গায় 2 যাবে এবং 2-এর জায়গায় 7 যাবে। এটার পরে ডান দিক থেকে দ্বিতীয়, ডান দিক থেকে দ্বিতীয় 3 আছে, তাহলে উত্তর হবে এইটা। এটা একটা প্রসেস, যদি তুমি এটা করো। আর একটা প্রসেস আছে, আগে দেখে নেবে যে এইখানে কতগুলো অঙ্ক ছিল, 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক ছিল। ভালো, এবারে দেখবে তোমায় বলেছে ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা, সেটা মাইনাস করো, প্লাস 1 করবে। আমি কি চাইছি? ডান দিক থেকে বলেছে, আমার বাঁ দিক থেকে গুনতে সুবিধা হবে, তাই এটা বাঁ দিক থেকে কত নম্বর বর্ণ হবে সেটাকে আমি দেখার চেষ্টা করছি। তাহলে প্রথমে করব যতগুলো অঙ্ক আছে গুনে নিলাম। ডান দিক থেকে বলেছে তাই আমি মাইনাস করব ডান দিক থেকে যে সংখ্যাটা বলেছে, করার পর +1 সবসময়। এটা করলে দেখতে পাচ্ছি 7। 7 তো এই 7টা যখন দেখবে, দেখো 7, এই যে 7 মানে কি সপ্তম যেটা আছে, সেই সপ্তমটা কার সঙ্গে চেঞ্জ হয়েছে? সপ্তম চেঞ্জ হয়েছে, খেয়াল করো, তৃতীয়র সঙ্গে। দেখতে পাচ্ছ সপ্তম চেঞ্জ হয়েছে তৃতীয়র সঙ্গে। আমি অরিজিনালটায় এই সপ্তমটা যার সঙ্গে চেঞ্জ হয়েছে বাঁদিক থেকে গুনবো। এটা কিন্তু বলছি বাঁদিক থেকে হয়ে গেল, ডান দিক থেকে দ্বিতীয় ছিল, আমি বাঁদিক থেকে টানলাম। বাঁদিক থেকে করার জন্য সিস্টেম যতগুলো আছে মাইনাস এটা +1 করলে যেটা হবে, আমি বাঁদিক থেকে এটা গুনবো না, তার কারণ হচ্ছে এইটা এখন ওই সপ্তম স্থানে চলে গেছে। কোনটা চলে গেছে? যেটা তৃতীয় ছিল। তাই আমি এখানে 7 দেখব 7-এর সঙ্গে রিপ্লেস কার হয়েছে? 3-এর। আমি এখান থেকে গুনবো তৃতীয় ডিজিট কোনটা আছে, 1 2 3, তাহলে উত্তর হবে 3। এটাও একটা প্রসেস। পরের প্রশ্ন। 9 থেকে 10 কোডেড রিলেশনশিপ, ব্লাড রিলেশন যেটা, সেটা কোডেড রিলেশনশিপ এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। যারা এই জাতীয় জিনিসগুলোকে করতে ভয় পাও, একবার তোমরা আমার যে ভিডিওটা চ্যানেলে আছে কোডেড রিলেশনশিপ, সেই চ্যাপ্টারটা একবার দেখে নাও। আশা করি তারপর থেকে এই জাতীয় জিনিস কোনো রকমভাবে আর প্রবলেম হবে না। তবুও যারা নতুন দেখছো, কিভাবে করতে হয়, এখানে বলেছে P × Q, মানে P হলো Q এর মা। আমরা শুধু দেখব এখানে কোন সাইনটা দিয়েছে, ইনটু সাইন দিয়েছে। কি বলেছে? ইনটু সাইন, মা। এখানে PQ ছেড়ে দাও, তাহলে ইনটু মানে হচ্ছে মা। এখানে দেওয়া আছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন মানে হচ্ছে বোন। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন মানে ভাই। এবং মাইনাস, এই মাইনাস চিহ্ন মানে হচ্ছে বাবা। শুধু এইটুকুনি এখান থেকে তুলবে।
তোলার পরে এইখানে যে মা বোন ভাই বাবা পেলে এদের মধ্যে কাদের জেন্ডার মেল কাদের জেন্ডার ফিমেল আছে সেটাকে দেখো, অর্থাৎ পুরুষ আর স্ত্রী কারা কারা সেটা দেখো। পুরুষকে প্লাস চিহ্ন দিয়ে এবং মহিলাদের মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করো, শুধুমাত্র বোঝানোর জন্য যে সে পুরুষ কি মহিলা। বাবা পুরুষ তাই প্লাস, এই প্লাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আবার বলছি আমি শুধু পুরুষ বলতে সেগুলোকে প্লাস দিচ্ছি। ভাই যেহেতু পুরুষ তাই প্লাস, বোন মহিলা তাই মাইনাস, মা মহিলা তাই মাইনাস, এইগুলো জেন্ডার, বোঝা গেছে। আর এই চিহ্নর মানে মা বোন ভাই বাবা ইত্যাদি। এটা ফার্স্ট তাড়াতাড়ি করে নিতে হবে। এবারে তোমাকে 9 নম্বর প্রশ্নে যেটা দিয়েছে আমরা সেটাই যাব। 9 নম্বর প্রশ্নে বলেছে নিম্নলিখিত কোন সম্পর্কটি কে আর এর ছেলে, কে আর এর ছেলে, তার মানে কে হচ্ছে ছেলে বলতে চাইছে। দেখো কে যদি ছেলে হয় তাহলে কে এর জেন্ডার কী হবে, পুরুষ। জেন্ডার পুরুষ যদি হয় তাহলে আমি বলেছি সবসময় প্লাস হবে। কে ছেলে বলেছে তাই কে ছেলে বলতে আমি প্লাস চিহ্ন দিলাম, পুরুষ। কে যেহেতু ছেলে, কে এর পরে প্লাস আমি কোথায় আছে চেক করব, মানে কে যে ছেলে, ছেলের চিহ্ন কী হয় খেয়াল করো। আমি বলছি কে ছেলে, তাহলে কে এর পরে এখানকার ছেলের চিহ্ন কী আছে, একটা আছে প্লাস, বাবা সেটাও মাইনাস চিহ্ন, তাহলে ছেলের চিহ্নর জন্য আমি দেখব কে এর পরে প্লাস বা মাইনাস কোথায় আছে। অপশান যেগুলো দেবে কে এর পরে কোথায় প্লাস বা মাইনাস আছে সেটা চেক করব। বোঝা গেছে, যেহেতু কে একটা ছেলে নির্দেশ করেছে, ছেলের জন্য চিহ্ন হচ্ছে প্লাস আর মাইনাস, এরা তো সবাই ছেলে মানে পুরুষ। এবার কে এর পরে এই অপশানে কোনো চিহ্ন নেই, যদি কে এর পরে কোনো চিহ্ন না থাকে তাহলে বলবো এটা ডিটারমাইন করা যাবে না কে ছেলে কি মেয়ে। এখানেও কে এর পরে কোনো চিহ্ন নেই তাই এটা উত্তর হবে না, কে এর পরে প্লাস বা মাইনাস থাকতে হবে। এখানে কে এর পরে প্লাস আছে, এখানে কে এর পরে প্লাস আছে, মানে এই দুটো উত্তর হতে পারে যে কোনো একটা। আমি এবার 3 নম্বরটা ক্যালকুলেশন করব, যদি 3 নম্বরটা উত্তর না হয় তাহলে আমি 4 নম্বরটা আর ক্যালকুলেশন করব না, 4 নম্বরটা উত্তর বলে দেবো। আমি এটাকে আঁকার চেষ্টা করব ফ্যামিলি ট্রি। কে এর পরে প্লাস আছে, কে লিখলাম, প্লাস মানে কি যখন এই চিহ্নগুলো দেখছো তখন এইখান থেকে ক্যালকুলেশন করবে। প্লাস বলতে বোঝায় ভাই, ভাই বোনের সম্পর্ককে আমরা এইভাবে চিহ্ন দিই, কে ভাই, কার ভাই, পরবর্তী কে আছে টি এর ভাই, এখানে টি লিখলাম। এবার এইখানে শেষ করেছো, টি এর পরে আর আছে, মাঝখানে কি চিহ্ন আছে ইনটু, ইনটু মানে কি মা, তার মানে হচ্ছে টি হচ্ছে মা, মা মানে মহিলা, টি মা। ছেলে মেয়ের সম্পর্কর সঙ্গে বাবা মার সম্পর্ক এরকম হরাইজন্টাল লাইন দিয়ে চিহ্নিত করতে হয়, টি মা কার আর এর। এখান থেকে আমি দেখব কে আর এর ছেলে আসছে কিনা, কে আর এর ছেলে না, তাই না। টি এর ছেলে বা মেয়ে যদি আর হয় তাহলে কে কী হবে, কে হবে মামা, আর এর মামা, দেখতে পাচ্ছ আর এর মামা হচ্ছে কে, তাই এটাও হবে না, তাহলে এটা উত্তর হতে হবে, এটাকে আমি আর চেক করব না। বোঝা গেছে। পরেরটা দেখো, 10 নম্বর প্রশ্নে দিয়েছে এম টি এর কাকা। এম কাকা মানে এম ছেলে, তাই তো, পুরুষ। পুরুষের চিহ্ন কী কী ছিল, প্লাস আর মাইনাস পুরুষের চিহ্ন ছিল, অর্থাৎ এম এর পরে প্লাস বা মাইনাস চিহ্ন কোথাও আছে কিনা চেক করে নেব। এম এর পরে প্লাস আছে, এটা হতে পারে, প্লাস আছে হতে পারে, এম এর পরে ভাজিত চিহ্ন আছে কিন্তু এম এর পরে প্লাস বা মাইনাস হলে তবেই পুরুষ বোঝাবে, তাই এটা উত্তর হবে না। এম এর পরে প্লাস আছে মানে এটা উত্তর হতে পারে। তার মানে 3টে অপশান আছে, আমাকে 2টো অপশান এখান থেকে এলিমিনেট করতে হবে। আমি প্রথমটা চেক করব এইটা আসছে কিনা, এম প্লাস জে মাইনাস টি, এটা ছিল প্রথমটা। এম প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে ভাই, এম ভাই, ভাই বোনের সম্পর্ক এইভাবে হয়, ভাই মানে পুরুষ তাই এখানে প্লাস চিহ্ন দিলাম। এম ভাই কার, জে এর। তারপরে কি আছে, জে এর পরে মাইনাস টি, মাইনাস মানে কি বাবা, জে বাবা কার, টি এর। বাবার সঙ্গে ছেলেপুলের সম্পর্ক এইভাবে হয়, তাহলে এইখানে আমি টি লিখব, জে হচ্ছে টি এর বাবা। এবারে দেখো আমি দেখব এম টি এর কাকা কিনা, দেখতে পাচ্ছি হ্যাঁ এম টি এর কাকা হবে। এম আর জে দুজনের ভাই এবং জে এর ছেলে বা মেয়ে হচ্ছে টি, তাহলে টি এর কাকা অবশ্যই এম হবে। এরা দুজনে ভাই এবং এক ভাইয়ের ছেলে বা মেয়ে হচ্ছে টি, তাহলে টি এর কাকা অবশ্যই এম হবে, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে যদি কোনো সাংকেতিক ভাষায় নরওয়ের সংকেত 569517 হয়
তবে ওই সাংকেতিক ভাষায় মার্ডারের সংকেত কি হবে? প্রথমে বুঝতে হবে নরওয়ে থেকে 569517 আসছে কি করে। দেখো নরওয়ে পজিশন নাম্বার NORWAY এগুলোর পজিশন নাম্বার তোমাকে জানতে হবে, অর্থাৎ কত নম্বর পজিশনে অ্যালফাবেটিক্যাল সিরিজে N বা O বা R বা WAY এরা আছে। যদি অ্যালফাবেটিক্যাল সিরিজ তোমরা দেখো তাহলে দেখবে N 14 নম্বর সংখ্যা অক্ষর আর কি, O 15 নম্বর বর্ণ, R 18 নম্বর, W 23 নম্বর, A 1 নম্বর এবং Y 25 নম্বর বর্ণ। আমার কিন্তু শুরু হয়েছে এখানে 5 দিয়ে, আমি এইটাকে যদি পজিশানটা দেখি তাহলে বুঝতে পারবো এটা 5 আসতে পারে যদি আমি এদেরকে যোগ করি, তাহলে এটা 4 একে 5। তারপরে 6 আছে, দেখো এই দুটোকে যোগ করলে 6 হয়। তারপরে 9 আছে, এই দুটোকে যোগ করলে 9 হয়। তারপর 5 আছে, 2 আর 3 5 হয়, এটা একটাই আছে তাই একটা, আর এখানে 5 আর 2 7। দেখো নরওয়ের কোড 569517। তার মানে পজিশন নাম্বারগুলোকে লিখবো, লিখে যদি 2 ডিজিটের হয় তাহলে সেগুলোকে আমি যোগ করে দেবো, আর যদি 1 ডিজিটের হয় সেটাকে আমি রেখে দেবো। বলেছে মার্ডারের সংকেত কি হবে? MURDER। দেখো আমি আবার বলছি অপশানের দিকে কিন্তু তাকাবে, যতই তুমি এটা জেনে রাখো করবে, সময়টাকে একটু বাঁচাতে হয়। এম এর কোড হচ্ছে 13, তাহলে শুরুটা হবে 3 এর একে 4 দিয়ে, 4 দিয়ে শুরু, এইটা আছে এটা নেই, এইগুলো সব আছে, খেয়াল করছো। ইউ এর কোড হচ্ছে, ইউ এর পজিশন নাম্বার 21, তাহলে এটাকে যদি যোগ করি 2 আর 1 3, অর্থাৎ 4-এর পরে 3 থাকবে, 4-এর পরে 3 এটাই নেই, এটাই আছে এটাই আছে, দেখতে পাচ্ছ। এবার দেখো এই দুটোর মধ্যে উত্তর যখন হবে 4 3 9, 4 3 9 মিল আছে, এর পরেরটা 5 আছে, এর পরেরটা 4 আছে, তাহলে আমি দেখব চতুর্থ যে সংখ্যাটা আছে সেটা কি করে আসছে, 1 2 3 4, চতুর্থ ডি এর ভ্যালু 4, তাহলে চতুর্থতে 4 আছে 1-এর অপশানে, তাই উত্তর হবে এইটা। আমি সবগুলো কিন্তু করতে যাব না, আবার বলছি পরীক্ষার সময় এই সিস্টেমটাতেই তোমাদের ফলো করতে হবে, খুব ফাস্ট ভাবতে হবে, এবং এই সিস্টেম তা না আর এর ভ্যালু কত, ই কত নম্বরে আছে, আবার আর কত নম্বরে আছে, তারপর যোগ করবো, এরকম না। বোঝা গেছে? 12 নম্বরের প্রশ্নে বলেছে দেশের সঙ্গে রাষ্ট্রপতির যে সম্পর্ক তাহলে রাজ্যের সঙ্গে কার সম্পর্ক হবে? দেখো দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, তেমনি রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল, তাহলে দেশের সঙ্গে রাষ্ট্রপতির যে সম্পর্ক রাজ্যের সঙ্গে রাজ্যপালের সেই সম্পর্ক। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে নিচের প্রশ্নটিতে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তার থেকে 2টি সিদ্ধান্ত অনুসৃত হয়েছে, বিবৃতিটি সত্য ধরে কোন সিদ্ধান্ত বা সিদ্ধান্তগুলি সঠিক সেটা নির্ণয় করো। কি স্টেটমেন্ট দিয়েছে? সরকার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে মাথাপিছু প্রতি মাসে 2 টাকা কেজি দরে 5 কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা স্টেটমেন্ট, এটাকে তোমায় সত্যি বলে মেনে নিতে হবে, এর মধ্যে কোনো রকম খুঁত খুঁজলে হবে না, এটা বলেছে মানে এটা সত্যি। এবার এখান থেকে কি কি কনক্লুশন আসা যায়? সিদ্ধান্ত দিয়েছে সরকারের কাছে প্রতি মাসে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চাল আছে। এবারে তুমি মনে করো যে স্টেটমেন্ট দিয়েছে তুমি হচ্ছে সরকার, গভর্নমেন্ট, তুমি গভর্নমেন্টের তরফ থেকে তুমি ঘোষণা করলে যে এবার থেকে সরকার যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তাদের প্রতি মাসে মাথাপিছু 2 টাকা কেজি দরে 5 কেজি চাল দেবো। তুমি গভর্নমেন্ট হিসেবে যখন এটা ডিক্লেয়ার করছো তার মানে তুমি গরিবদের ভালো চাইছো, মানে তুমি এমন একটা সিদ্ধান্ত দিতে চাইছো যাতে করে গরিবরা উপকৃত হবে, তাই জন্যই তুমি বলেছো দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীরা এটা পাবে। এক, সরকার হিসেবে তোমার এই ভাবনাটা ছিল তাই তুমি এটা পরের দিনকে বলেছো। আর একটা হচ্ছে তুমি যখন চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, প্রত্যেককে 5 কেজি করে চাল মাথাপিছু দিচ্ছ, তাহলে তোমার কাছে স্টক প্রচুর আছে চালের, তাই না? তোমার কাছে শস্য যদি মজুদ না থাকে তুমি কি করে বলবে যে প্রতি মাসে আমি দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকেদের এইগুলো দেবো? তার মানে সরকার হিসেবে তোমার একটা ধারণা তোমার কাছে ছিল যে আমার কাছে প্রচুর স্টক আছে চালের, আমি দিতে পারবো, এবং আমি 2 টাকা কিলো দরে যখন চাল দিচ্ছি তার মানে আমি গরিবদেরকে সেবা করতে চাইছি, অর্থাৎ গরিব মানুষ এতে করে উপকৃত হবে। গভর্নমেন্ট হিসেবে যে ভাবনাটা ওখানে তুমি ভাবলে
তার রিফ্লেকশান এটাতে আছে সরকারের কাছে প্রতি মাসে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চাল আছে, অবশ্যই আছে, নাহলে সরকার কেন ডিক্লেয়ার করবে, তাই না? না থাকলে বলবে কি করে যে প্রতি মাসে চাল দেবো? নিশ্চয়ই স্টক ছিল। 2 নম্বর, সরকারের এই সিদ্ধান্তে বলে গরিব মানুষ উপকৃত হবে, অবশ্যই গরিব মানুষ উপকৃত হবে, সরকার তো সেই জন্যই এটা ডিক্লেয়ার করেছে, তাই না? অন্য কিছু ভেবো না। আমি আবার বলছি, সরকার হিসেবে তুমি বলেছো যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীকে প্রত্যেককে মাথাপিছু 2 টাকা কিলো চাল দেবো। সরকার যখন এই সিদ্ধান্ত নিচ্ছে তার মানে সরকার গরিব মানুষের উপকারের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এক্ষেত্রে সিদ্ধান্ত দুটোই হবে, যেরকম অপশান থাকবে সেই অপশানগুলো থেকে উত্তর তোমরা করবে। পরের প্রশ্ন, PQRSTVW কতজন আছে? 7 জন। একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। RV এর ডান দিকে তৃতীয় স্থানে, VP এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, TQ এর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে এবং QW এর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে। S ও Wর মাঝে V বসে আছে। একটাই প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে, R এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে। তাহলে আঁকাটা আঁকতে হয়। দেখো, যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে বৃত্তাকার টেবিলের ক্ষেত্রে 2টো ফিগার নিয়ে চলবে, 2টো আঁকা আঁকবে, একটা ক্যান্সেল সাধারণত হয়ে যায়। আমি এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম। 7 জন, 1 2 3 4, আমি 7 জন টোটাল করব, 1 2 3 4, এখানে 5 6 আর একটা করে দাও 7 হয়েছে। আমি 7 জন যা খুশি করে করতে পারি, বা তুমি এইখানে করে দাও একটাকে, যা খুশি বাদ দাও, হয়েছে। 1 2 3 4 5 6 7, এখানেও তাই করে নেবে। হয়েছে। এবারে বলেছে RV এর ডান দিকে তৃতীয় স্থানে, ভিকে এখানে বসিয়ে দাও, তাহলে ডান দিক সুবিধা হবে। সবাই সেন্টারের দিকে মুখ করে আছে, তাহলে ভি এর ডান দিক এটা। RV এর ডান দিকে তৃতীয় স্থানে, ভি এর ডান দিকে তৃতীয় স্থান 1 2 3, তাহলে এখানে R আছে। আর বলেছে VP এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, সেন্টারের দিকে মুখ করে থাকলে পি এখানে হবে, তবেই পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এটা আছে। যে জিনিসটা এখানে করলে সেটা এখানেও পুট করে দাও, হয়েছে। এবারে কি বলেছে, টি কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে। টি আর কিউ এর কোনো ডাটা আঁকায় নেই, এটাকে আপাতত স্টপ করো। কিউ ডাব্লুর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে, কিউ ডাব্লু সম্বন্ধে কোনো ডাটা নেই, এটাকেও স্টপ করো। এস ও ডাব্লুর মাঝে ভি আছে, হ্যাঁ ভি এখানে আঁকায় আছে, তাই আমি এটাকে আগে নেব। এস ও ডাব্লুর মাঝে ভি আছে, তাহলে এস এখানে, ডাব্লু এখানে থাকলে ভি এখানে থাকতে পারে, অথবা ডাব্লু এখানে থাকবে, এস এখানে থাকবে, ভি তাদের মাঝখানে বসবে। ওই জন্য 2টো আঁকা নিতে বলেছিলাম, বোঝা গেছে। এবারে দেখো, আমি এখানে ডাব্লু পেয়েছি, যাই ডাব্লু পেয়েছি দেখব ডাব্লু দিয়ে কি আছে। ডাব্লু দিয়ে এখানে ছিল কিউ ডাব্লুর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে, কিউ ডাব্লুর বাম দিকে দ্বিতীয় স্থানে। ডাব্লু যদি এদিকে থাকে, ডাব্লুর বাঁ দিকে দ্বিতীয় স্থানে 1 2, এখানে তো এস বসে আছে কিন্তু বলেছে কিউ আছে, তাহলে এখানে এস যেহেতু বসে আছে তাই এই আঁকাটা হবে না। তাহলে আমি এই আঁকাটা কনফার্ম করলাম। এখানে দেখব কিউ ডাব্লুর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে, কিউ ডাব্লুর বাম দিকে 1 2, বাম দিকে দ্বিতীয় স্থানে কিউ আছে, সবাই হয়ে গেছে। আর একটা ছিল টি কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, টি কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে। তুমি এটা না করলেও চলতো, কেন যতজন আছে তার মধ্যে একজনই বাকি ছিল। এখানে প্রশ্ন দিয়েছে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, আর এদিকে তাকিয়ে আছে, আর এর বাম দিক এদিকটা, আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে 1 2 এস বসে আছে, তাহলে উত্তর হবে এস। বোঝা গেছে। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে নিচের প্রশ্নটিতে একটি বিবৃতি ও 2টি অনুমান বাক্য দেওয়া আছে। বিবৃতিটিকে ভালোভাবে পড়ে কোন অনুমান বাক্য নিহিত আছে তা নির্ণয় করো। স্টেটমেন্ট অ্যাজাম্পশন এর ভিডিও আছে, যারা প্রথম দেখছো ওই ভিডিওটা দেখো, খুব ভালোভাবে যদি দেখো তুমি কিন্তু এই সব সমস্যাগুলোকে ভালো মতোই করতে পারবে। এগুলো উত্তরের অপশান, যদি মাত্র 1 সত্যি হয় তাহলে উত্তর হবে 1, 2 সত্যি হলে 2, 1 অথবা 2 হলে 3, 1 এবং 2 কোনোটি নিহিত না হলে 4 উত্তর হবে। তোমরা এগুলো জানো, এগুলো অপশান, অর্থাৎ 2টো অ্যাজাম্পশান দেওয়া আছে 1 আর 2। অ্যাজাম্পশান 1 সত্যি হবে না, অ্যাজাম্পশান 2 সত্যি হবে, বা দুটোই হবে কিনা বা দুটোই হবে না কিনা তার রেসপেক্টে এই উত্তরগুলো হবে। প্রশ্ন কীরকম দিয়েছে দেখে নেওয়া যাক।
বলেছে স্কুলের অধ্যক্ষ সকল ছাত্রছাত্রীকে নির্দেশ দিয়েছেন যে পরবর্তী মাস থেকে স্কুলের নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে পৌঁছাতে হবে। স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশন কী জিনিস? কিছু একটা বিবৃতি দেওয়া আছে, যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতি দেওয়ার আগে সে কি ভেবেছিল সেটা হচ্ছে অ্যাজাম্পশন। যেটা ভাবছে সেটাই কিন্তু স্টেটমেন্টের রিফ্লেকশান হবে। অ্যাজ ইফ তুমি সকালবেলা কোনো স্পিচ দেবে, কাউকে কোনো বক্তৃতা দেবে কোনো জায়গায়, সেই বক্তৃতা দেওয়ার আগে তুমি রাত্রির বেলা সেই বক্তৃতা দেওয়ার জন্য যা যা পয়েন্ট লিখে রেখেছো, সকালবেলা সেই পয়েন্টগুলো দেখে দেখে যেটা বললে সেটা হচ্ছে বিবৃতি, আর রাত্রিবেলা যে পয়েন্টগুলো তুমি লিখেছিলে সেইগুলো হচ্ছে অনুমান। তাহলে রাত্রে যে পয়েন্টগুলো লিখব সকালে সেই পয়েন্টের রেসপেক্টিভ বিবৃতি দেবো। তার মানে রাত্রে যে পয়েন্টগুলো লিখছি সেইগুলো যদি অনুমান হয়, তার রেসপেক্টে সকালে যদি আমি সেইগুলোই বলি, তাহলে যদি আমি দেখি অনুমানে যেটা আমি বিবৃতিতে বলেছি সেটা অনুমানে নেই, তার মানে আমি ধরে নেবো যে রাত্রির বেলা আমি যেটা অনুমান করেছিলাম সেটা সকালবেলা বলিনি। যখনই কন্ট্রাডিক্ট আসবে তখনই আমি এটাকে ক্যান্সেল করে দেবো। যেমন মনে করো এখানে যখন বিবৃতি হচ্ছে স্কুলের অধ্যক্ষ সকল ছাত্রছাত্রীকে নির্দেশ দিয়েছেন যে পরবর্তী মাস থেকে স্কুলে নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে পৌঁছাতে হবে। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে অধ্যক্ষের কথা বলা হচ্ছে। অধ্যক্ষ সকল ছাত্রছাত্রীকে নির্দেশ দিয়েছেন যে তোমরা শিডিউল টাইমের 15 মিনিট আগে পরবর্তী মাস থেকে আসবে। অধ্যক্ষ যখন এই নির্দেশ দিচ্ছেন তখন তিনি কি ভেবেছিলেন? তিনি ভেবেছিলেন যে তার নির্দেশ ছাত্রছাত্রীরা মেনে চলবে, তাই তো? নাহলে কেন অধ্যক্ষ বলতে যাবে? অধ্যক্ষ জানে যে আমি যে নির্দেশটা ডিরেকশানটা দেবো, সেই ইনস্ট্রাকশান বা ডিরেকশান যাই বলো না কেন সেটা ছাত্রছাত্রীরা মেনে চলবে। খেয়াল রাখবে, যদি কোনো ব্যক্তি কাউকে বা কোনো ব্যক্তি সমষ্টিকে নির্দেশ দেয়, তাহলে এটা ধরে নিতে হবে যে যে নির্দেশ দিচ্ছে সে এটা ভেবেই নির্দেশ দিচ্ছে যে তার নির্দেশ সকলে অক্ষরে অক্ষরে মেনে চলবে। এখানে অধ্যক্ষ ছাত্রছাত্রী যখন নির্দেশ দিয়েছেন, অধ্যক্ষ ভেবে নিয়েছেন যে তার কথা ছাত্রছাত্রীরা অক্ষরে অক্ষরে মেনে চলবে। এটা ভেবেছে রাত্রির বেলা, তাই কিন্তু তিনি বিবৃতি দিয়েছেন। এবার অনুমানে লেখা আছে অধ্যক্ষের এই নির্দেশের বিরুদ্ধে অভিভাবক বা অভিভাবিকারা আপত্তি জানাবেন। কোনো প্রশ্নই নেই আপত্তি জানানোর। আমি কি বললাম? যখন এখানে দেখো এখানে আছে অধ্যক্ষের মেন্টালিটি, অধ্যক্ষ যেটা ভেবেছেন সেটাই সবাই মানবেন, সেটা ভেবেই অধ্যক্ষ বলেছেন। অভিভাবকরা মানবেন না বললে চলবে না। অভিভাবকরা প্রত্যাহারের অনুরোধ করবে, এটাও চলবে না। তুমি ভাববে না অনুরোধ তো করতে পারে না, একদমই না। বিবৃতি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাত্রিবেলা যেটা ভেবেছে সেটা বলছি, এর বাইরে তুমি কিছু আনতে পারবে না। তোমার ব্যক্তিগত আবেগ তোমার কাছে রাখো, তাই না? তাই বিবৃতি যিনি দিয়েছেন তিনি এটা ভেবে যেহেতু সকলে মেনে চলবে, তাই মেনে চলা জাতীয় শব্দ তুমি বলো। এখানে যদি হতো অভিভাবকরা স্ট্রিক্টলি মেনে চলবে, তাহলে সেটাকে তুমি রাইট দিতে। কিন্তু অভিভাবকরা অনুরোধ করবে প্রত্যাহার করো, অর্থাৎ যা বিবৃতি আছে তার উল্টো কথা যদি বলতে চায় তাহলেই সেটাকে তুমি কেটে দেবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 16 প্রশ্নে নির্দেশ দেওয়া আছে তথ্য 1 ও তথ্য 2 এর সাহায্যে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। একই রকম এক্ষেত্রে দুটো ডাটা দেওয়া থাকবে 1 আর 2, তার মধ্যে 1 সত্যি না 2 সত্যি, 1 2 সত্যি, 1 2 সত্যি কিনা ইত্যাদি বিভিন্ন অপশানের মধ্যে থাকবে। আমরা দেখে নেব কি ডাটা দিয়েছে। ABCDEF 6টি ক্লাস কোনো সপ্তাহের সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত কোনো একদিন করে নেওয়া হবে, কিন্তু একই ক্রমে না, মানে পরপরই ABCDEF বসাবে এরকম চলবে না। প্রশ্ন দিয়েছে কোন দিন ডি ক্লাস হবে, অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি কবে হবে তোমাকে বলতে হবে, এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি তুমি এইটা থেকে পেয়ে যাও তাহলে এটা উত্তর হবে। এই প্রশ্নের উত্তর যদি তুমি 2 নম্বর থেকে পাও তাহলে 2 নম্বরটা উত্তর হবে। যেহেতু সোম থেকে শনিবারের কথা বলা হয়েছে, একদিকে সোম থেকে শনিবার লিখে রাখবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি লিখে রাখলাম, এটা একদিকে থাকলো। এবারে বলেছে ই ও এর মধ্যে 3টি ক্লাস নেওয়া হবে। দেখো ই আর এর মধ্যে 3টে ক্লাস মানে কি? ই এখানে থাকলো, 1টা 2টো 3টে ক্লাস বাদ দিয়ে এ এখানে থাকলো, অথবা ই এখানে থাকলো, 1টা 2টো 3টে ক্লাস বাদ দিয়ে এ এখানে থাকলো। কেন? ই আর এর মধ্যে 3টে ক্লাস আছে।
এর পরের ডাটা দিচ্ছে ই এর ঠিক আগে সি ক্লাস হবে, ই এর ঠিক আগে সি ক্লাস। এখানে যদি ই হয় এর ঠিক আগে সি ক্লাস হবে, আমি এখানে সি লিখে দিলাম। আর এই আঁকায় ই এর ঠিক আগে সি ক্লাস হবে, সেটা হচ্ছে ই এর ঠিক আগে সি ক্লাস। আমি মনে হয় একটা ডাটা ছেড়ে গেছি, এখানে ছিল এর পরে ই ক্লাস হবে, এর পরে ই ক্লাস হবে। সোম মঙ্গল থেকে এইভাবে ক্লাস চলছে, এর পরে ই হবে, অর্থাৎ প্রথম ক্লাস যদি এ হয় তারপরে কোনো একটা ক্লাস ই হবে। কিন্তু এখানে দেখো ই এর পরে এ ক্লাস আসছে, তাই এই আঁকাটা প্রথমেই কেটে দাও। বোঝা গেছে? তারপরে এই ডাটা ছিল ই এর ঠিক আগে সি ক্লাস হবে, ই এর ঠিক আগে সি ক্লাস আমি লিখে দিলাম। এফ এর ঠিক আগে ডি ক্লাস হবে, এফ এর ঠিক আগে ডি ক্লাস মানে ডি আর এফ একটা ব্লক হিসেবে বসবে, যখন বসবে ডিএফ এইভাবে বসবে। বোঝা গেছে? এফ এর ঠিক আগে ডি ক্লাস হবে, কিন্তু মঙ্গলবার নয়, মানে ডি ক্লাস যেটা হবে সেটা কিন্তু মঙ্গলবার হবে না। এফ এর আগে ডি হতে হবে, কিন্তু মঙ্গলবার না। এবার দেখো, আমি যদি বলি যে আমি এফ আর ডিকে যেহেতু একটা ব্লক, এর উপরে যদি এফ ডি লিখি, অর্থাৎ এখানে এফ এখানে ডি, তাহলে কতগুলো ক্লাস হবে? 1 2 3 4 5 6 7টা। এখানে কতগুলো দিন আছে? 1 2 3 4 5 6টা। তাহলে আমি এখানে বসাতে পারবো না। আমি যদি এফের আগে ডি ক্লাস ধরি, যদি আমি এইখানে বসাই, এখানে এফ এখানে ডি, তাহলে কতগুলো ক্লাস হবে? একই, 1 2 3 4 5 6 7টা, কিন্তু বার আছে 6টা, তাই তো? 1 2 3 4 5 6 হয়েছে। তাহলে আমি এখানেও বসাতে পারবো না, তার মানে ডি আর এফকে, অর্থাৎ এফ এর আর ডি এর এই ব্লকটাকে এখানেই বসাতে হবে। এখানে যদি বসাই, আমি দেখব, আমি যদি এখানে এফ এখানে ডি বসাই, খেয়াল করো, আমি যদি এখানে এফ এখানে ডি বসাই, তাহলে 1 2 3 4 5 5টা ক্লাস এখান থেকে দেখতে পাচ্ছি, আর একটা ক্লাস বাকি থেকে যাচ্ছে। তাহলে আমি যদি এই যে পুরো জিনিসটা এলো, এটা যদি ব্লকের মধ্যে বসাই, খালি একটা জিনিস কি, ডি কে মঙ্গলবারে বসাবো না, এইখানে ডি বসবে না। তাহলে শুরু যদি আমি এ থেকে করি, ডি মঙ্গলবারে বসলো না, মঙ্গলবারে এ কে বসিয়ে দিলাম। তারপরে ডি এফ সি ই পুরো ব্লক হলো, একজনই বাকি আছে বি, তাহলে এখানে বি হতে হবে। বোঝা গেছে? তাহলে বি এ ডি এফ সি ই, দেখো এ আর ই এর মধ্যে 3টে ক্লাস আছে, এ আর ই এর মধ্যে 1 2 3টে ক্লাস আছে। এর ঠিক পরে, এর পরে, ঠিক পরে বলেনি, এর পরে ই ক্লাস হচ্ছে, ই এর ঠিক আগে সি ক্লাস আছে, এফ এর ঠিক আগে ডি ক্লাস আছে, কিন্তু মঙ্গলবার না, তার মানে পুরো কন্ডিশন স্যাটিসফাই করছে। বোঝা গেছে? তাহলে এইখান থেকে যদি প্রশ্ন যেটা করেছিল কোন দিন ডি ক্লাস হচ্ছে, আমি কিন্তু উত্তর বলতে পারবো কোন দিন ডি ক্লাস হচ্ছে, তাই আমি এইটাকে নেব। অর্থাৎ এই তথ্য থেকে এই যে প্রশ্নটা দিয়েছিল তার উত্তর পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ডাটায় দিয়েছে বুধবারের আগে কোনো দিন বি ক্লাস হবে। বি ক্লাস বুধবারের আগে কোনো দিন, সেটা মঙ্গলবার হতে পারে, সোমবার হতে হবে, এটা হতে পারে। বি ও সি এর মধ্যে 3টে ক্লাস আছে, বি আর সি এর মধ্যে 3টে ক্লাস, অথবা এরকম থাকতে পারে বি আর সি এর মধ্যে 3টে ক্লাস। সি ও ডি এর মধ্যে একটা ক্লাস হবে, সি ও ডি এর মধ্যে একটি মাত্র ক্লাস, মানে আমি জানি না সি ও ডি এর মধ্যে একটা ক্লাস কীরকম হবে। দেখো খেয়াল করে, এখানে বলেছে বুধবারের আগে কোনো দিন বি ক্লাস হবে, এই আঁকা আর এই আঁকা যদি আমি নিই, বুধবারের আগে কোনো দিন যদি বি ক্লাস হয়, এই আঁকাটা যদি বুধবারের আগে হয়, মনে করো মঙ্গলবার, বুধবারের আগে মানে মঙ্গলবার, তাহলে মঙ্গলবারের আগে সোমবার হওয়া উচিত। তাহলে এই আঁকাটা আমি অস্তিত্ব পাবো না, কেন বুধবারের আগে কোনো দিন যদি বি ক্লাস হয়, বুধবারের আগে মানে তুমি যদি এটাকে মঙ্গলবারও ধরো, তাহলে তার আগের ক্লাস সোমবার, তার আগের ক্লাস রবিবার হয়ে যাচ্ছে, তাহলে এই সিকোয়েন্সটা আসবে না। এবারে বি ও সি এর মধ্যে 3টে ক্লাস আছে, সি ও ডি এর মধ্যে একটা মাত্র ক্লাস আছে। দেখো সি আর ডি এর মধ্যে একটা ক্লাস মানে ডি এখানে বসতে পারে, সি আর ডি এর মধ্যে একটা ক্লাস, অথবা ডি এখানে বসতে পারে, সি আর ডি এর মধ্যে একটা ক্লাস। কেন 1 2 3 4 5 6 7টা এখানে হয়ে যাচ্ছে, যেহেতু 6টা ক্লাস আছে তাই সি আর ডি এর মধ্যে আমি এখানে ডি বসাতে পারবো না। বুঝতে পারছো? এখানে যদি ডি বসাই, এর মাঝখানে একটা ক্লাস থাকলে 1 2 3 4 5 6 7টা ক্লাস হবে, তাই ডি এখানে হবে না। তাহলে এখানে টোটাল ক্লাস 1 2 3 4 5টা দেখতে পেলাম, এখনও একটা ক্লাস আছে, একটা ক্লাস নয় এখানে হতে পারে,
অথবা এখানে না হয় একটা ক্লাস এখানে হতে পারে। তার মানে এই ক্লাসটা কোনো ঠিক নেই কোথায় হবে, তার রেসপেক্টে কিন্তু ডি ঠিক হবে, ডি কোন বারে বসবে। তাই ডি এখান থেকে বলা মুশকিল যে এ কোনো একটা বারে বসছে, সেই বারটা কি। নির্দিষ্ট যে বারে ডি ক্লাস হবে সেটা এই আঁকা থেকে পাওয়া যাচ্ছে না, তাই এটা কিন্তু হবে না। বোঝা গেছে? তাহলে শুধুমাত্র 1 নম্বর যে তথ্যটা আছে সেটাই পর্যাপ্ত উত্তর দেওয়ার জন্য। 17 প্রশ্নে বলেছে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো। কতগুলো এই শূন্যস্থান সমেত বর্ণ আছে সেটাকে প্রথমে কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 আছে মানে 20কে দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো। যেমন 10 দুগুণে 20 হতে পারে, 4 5-এ 20 হতে পারে, তাই তো? দেখো 4 5-এ 20টাকে যদি আমি নিই মানে 5টা 5টা করে 4টে ব্লক বা 4টে 4টে করে 5টা ব্লক, কোনটায় হবে আমি জানি না। প্রথমে 5টা 5টা করে 4টে ব্লক আমি নিচ্ছি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এখানে 1 2 3 4 5, 5টা করে 4টে ব্লক, 1টা 2টো 3টে 4টে ব্লক হলো। এবার ব্লকগুলোর দিকে তাকাও। এখানে ডাবল এ ডাবল সি আছে, এখানে ডাবল এ ডাবল সি আছে, ঠিক? এটা এ দিয়ে শুরু, এটার দ্বিতীয় পজিশানে এ আছে। দেখো এর প্রথম দ্বিতীয় এ আছে, এরও প্রথম দ্বিতীয় এ আছে, এর প্রথমে এ আছে, এর প্রথমে এ, দ্বিতীয়তে এ আছে। আমি যদি সবগুলোরই প্রথমে ডবল এ করতে চাই তাহলে এখানে এ বসাবো, তাহলে এখানেও এ বসাবো। দেখো সবগুলোরই প্রথমে ডবল এ এলো। এখানে ডাবল এর পরে বি আছে দেখছি, এখানেও ডবল এর পরে বি আছে, তাহলে এখানে ডাবল এর পরে বি বসিয়ে দিলাম, এখানেও ডাবল এর পরে বি বসিয়ে দিলাম। তাহলে সিকোয়েন্সটা এ বি সি সি, এ, এটা দেখো এ বি সি সি, এ বি সি সি, এবং এটা এ বি সি সি একই সিকোয়েন্সে পরপর চলছে। তাহলে আমি যে শূন্যস্থানে কী কী বসালাম, প্রথমে এ বসিয়েছি, তারপরে সি বসিয়েছি, তারপরে বি বসিয়েছি, তারপরে এ, তারপরে সি এবং তারপরে বি, অর্থাৎ এসি বিএ সিবি। এসি বিএ সিবি কোথায় আছে একবার দেখে নাও। এসি বিএ সিবি এটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে বিবৃতি ও সিদ্ধান্ত। এটা সিলক্সের প্রশ্ন, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা দেখে নেব যে সিলক্সের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে 150 রুল। যারা প্রথম সিলক্স 150 রুল শুনছো তারা পারলে একটাই ভিডিও দেওয়া আছে, সেটা পারলে একবার দেখে নিও। সমস্ত অর্থাৎ অল, কিছু অর্থাৎ সাম, সমস্ত অর্থাৎ অল। অল দিয়ে যখন শুরু হবে তখন যে দুটো আলাদা আলাদা ওয়ার্ড পাবে তার প্রথমটা হয় 100, তারপরেরটা হয় 50। সাম দিয়ে যখন শুরু হয় তখন দুটো ভ্যালুই হয় 50। অল দিয়ে যখন শুরু হবে যে দুটো আলাদা টার্ম আছে, একটার ভ্যালু 100, পরেরটার ভ্যালু 50, প্রথমটা 100 পরেরটা 50। এটা মনে মনে জাস্ট দেখাবার জন্য আমি করলাম। বিবৃতি পার্টে যেটা থাকে সেটাকে বলা হয় ইনকাম, এবং সিদ্ধান্ত পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ। তোমার 100 টাকা ইনকাম হলে তুমি 100 টাকা খরচ করতে পারবে, কিন্তু তোমার 50 টাকা ইনকাম হলে তুমি কিন্তু 100 টাকা খরচ করতে পারবে না। যে বিবৃতির সঙ্গে সিদ্ধান্ত ম্যাচ করবে না, অর্থাৎ আমি বিবৃতি বা ইনকাম যেখানে 50 দেখছি, সিদ্ধান্ত বা এক্সপেন্ডিচারে যদি 100 দেখি, সেটা কিন্তু উত্তর হবে না। 1 2 নম্বর, অল, সাম এগুলো দিয়ে সবসময় পজিটিভ সেন্টেন্স বেরোয়, কখনো নেগেটিভ সেন্টেন্স বেরোবে না। আর 3 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে সিলোজিজম মানে হচ্ছে ছোট করা। ছোট করার সূত্র হচ্ছে যে দুটো সেন্টেন্সকে নিয়ে আমি ছোট করতে চাইছি সেই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কমন ওয়ার্ড থাকতে হবে। সেই কমন ওয়ার্ডটার যে কোনো একটার মাথায় 100 এই ভ্যালুটা থাকতেই হবে, মিনিমাম একটা 100 থাকতেই হবে। আমি দেখো এই জায়গায় দেওয়া আছে কিছু পেন্সিল হলো বই, সিদ্ধান্ত। কিছু মানে সাম দিয়ে শুরু, সাম দিয়ে শুরু মানে আমি জানি এটা হবে 50, এটা হবে 50, কেন সাম দিয়ে শুরু হলে দুটো ওয়ার্ডই 50-50 হয়। তাহলে আমি প্রথমে দেখব যে কোনো একটা ডিরেক্ট সেন্টেন্স মানে এইটা, এইটা অথবা এইটা, এই ডিরেক্ট সেন্টেন্সে পেন্সিল বা বই একসঙ্গে আছে কিনা। এখানে নেই,
এখানে নেই, এখানে নেই, অর্থাৎ পেন্সিল বই একসঙ্গে, এখানে শুধু পেন্সিল আছে কিন্তু বই নেই। বোঝা গেছে, পেন্সিল আর বই একসঙ্গে কোনো সেন্টেন্সে নেই, তাহলে ডিরেক্ট সেন্টেন্স নেই। এবারে দেখব পেন্সিল আর বইটাকে রেখে কোনো দুটো সেন্টেন্সকে পাঞ্চ করতে পারি কিনা। কন্ডিশন হচ্ছে কি, যে দুটো সেন্টেন্সের আমি পাঞ্চ করতে চাইছি তাদের মধ্যে মিনিমাম একটা কমন ওয়ার্ড থাকতে হবে। বোঝা গেছে, একটা কমন ওয়ার্ড থাকতে হবে। পেন্সিল আর বই খোঁজো, এখানে বই আছে, এখানে বই আছে, এখানে পেন্সিল। আমি দেখতে পাচ্ছি এখানে বই আর এখানে পেন্সিল আছে, তার মানে এই দুটো সেন্টেন্স দিয়ে আমি পাঞ্চ করতে পারি। কন্ডিশান হচ্ছে এরা বাদ দিয়ে আর একটা যে ওয়ার্ড থাকবে সেটা কমন কি না। হ্যাঁ, এদের মধ্যে একটা কমন ওয়ার্ড পেন আছে। আর একবার দেখব যে কমন ওয়ার্ডটা আছে তাদের দুজনের মধ্যে একজনের ভ্যালু 100 কি না। হ্যাঁ, একজনের ভ্যালু 100, তাই তখন পেন পেন কেটে গেল। অর্থাৎ যেটা কমন ওয়ার্ড, যা দুটোর মধ্যে একটার মধ্যে 100 থাকলে দুটোকে কেটে দিলাম, কেটে দিলে এই দুটো নিয়ে একটা সেন্টেন্স তৈরি হলো, সেটাকে সিলোজিজম বলা হবে। বোঝা গেছে, তাহলে আমি দেখলাম যে বই আর পেন্সিল রয়েছে, পেন পেন কেটে গেল, কেন দুটোর মধ্যে একটা 100 আছে। এবারে দেখব এখানে বইয়ের মাথায় 50 লেখা আছে, এখানে মানে কি ইনকাম, বইয়ের ইনকাম 50, এখানে বইয়ের খরচ, এটা বইয়ের খরচ 50, যার 50 ইনকাম তার খরচ 50 হতে পারে। পেন্সিলের ইনকাম 50, পেন্সিল 50 খরচ করতে পারে, যার ইনকাম 50 সে 50 খরচ করবে, তাহলে এটা ম্যাচ করছে, তাই এটা উত্তর হবে। একই রকমভাবে এটাও কিছু অর্থাৎ সাম দিয়ে শুরু আছে, পেন 50, টেবিল 50, কেন সাম দিয়ে শুরু হলে বাকি দুটো 50 হবে। পেন আর টেবিল কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে, কোনো সিঙ্গেল সেন্টেন্সে পেন আর টেবিল নেই, তাহলে খুঁজবো পেন কোথায় আছে আর টেবিল কোথায় আছে। দেখো এই জায়গায় পেন দেখতে পাচ্ছি, এই জায়গায় টেবিল দেখতে পাচ্ছি, দেখছো পেন আছে টেবিল আছে। এই দুটো বাদ দিয়ে এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন একটা আছে কি, হ্যাঁ বই কমন আছে, কিন্তু যে ওয়ার্ড দুটো কমন আছে তাদের মিনিমাম একটার মাথায় 100 নেই, দুজনের মাথায় 50 আছে। তাই যেহেতু দুজনের মাথাতেই 50 আছে, তাই এদেরকে তুমি কাটতে পারবে না, আর কাটতে না পারলে সিলক্স করতে পারবে না, অর্থাৎ টেবিল আর পেন দিয়ে উত্তর করতে পারবে না, তাই এই উত্তরটা হবে না। এখানেও কিছু দিয়ে শুরু আছে, অর্থাৎ সাম, বইয়ের ভ্যালু তাহলে 50 হবে, টেবিলের ভ্যালু 50 হবে। বই আর টেবিল কোথায় আছে আমি দেখব, বই আর টেবিল ডিরেক্ট সেন্টেন্স আছে কিনা ফার্স্ট খুঁজবে, আমি বারবার বলছি। বই আর টেবিল, দেখো এই সেন্টেন্সটায় ডাইরেক্ট বই আর টেবিল রয়েছে। ডাইরেক্ট সেন্টেন্স পেলে সুবিধাটা কী হয়, আমি এখানে দেখব টেবিলের ইনকাম কত 100, এটা ইনকাম, বিবৃতি পাঠে যা থাকবে ইনকাম, টেবিলের ইনকাম 100। এখানে দেখছি টেবিলের খরচ কত আছে 50, যার ইনকাম 100 সে 50 টাকা খরচ করতে পারে। বইয়ের ইনকাম 50, এখানে বইয়ের খরচ দেখছি 50, যার 50 ইনকাম সে 50 খরচ করতে পারে, অর্থাৎ এটা ম্যাচ করছে, তাই এটা উত্তর হবে। তাহলে উত্তর 1 আর 3 এই দুটো হবে। বোঝা গেছে, তাহলে কোন অপশানটা হবে 1 আর 3, যেটা এইখানে দেওয়া আছে, শুধুমাত্র 1 ও 3 সত্য। পরের প্রশ্ন 19-এর প্রশ্নে বলেছে নিচের সংখ্যা শ্রেণীতে একটি সংখ্যা লুপ্ত আছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 2, 6, 8, 5, 3, 7, 10, 9, 1, 5 জিজ্ঞাসার জন্য। ভাবো কি ভাবলে। আমি তো প্রথমে দেখছি 2 আর 6 8 হয়, আমি প্রথম ভাবনা এটা এসছে যে 2 আর 6 প্লাস করলে 8 হয়। আবার ভাবনা আসছে 3 আর 5 যোগ করলেও তো 8 হয়, তাই না? হয়। আমি এখানে শেষ, এখান থেকে এদিকে এসছি, এখান থেকে এইখানে এই পর্যন্তই, এখান থেকে দুটোকে নিয়ে এইখানে এসছি, দুটো যোগ করে এইদিকে আর এই দুটো যোগ করে এইখানে। আবার যেখান থেকে এইখানে শেষ করেছিলাম 3 আর 7 10 হয়, দুটোকে নিয়ে যোগ করলাম। আমি দেখব পরবর্তী দুটোকে যোগ করে 10 হয় কিনা, ঠিকই 9 আর 1 10 হয়। যেখানে শেষ করেছি খেয়াল করো, যেখানে এইখানে ছিল সেখান থেকে এখানে শুরু করেছিলাম, এইখানে যেখানে শেষ করেছি তাহলে এইখান থেকে এইটা যোগ করে এইটা উত্তর হবে, 1 আর 5 যোগ করলে 6 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্নে দিয়েছে নিচের প্রশ্নটিতে 3 প্রকার শ্রেণী বা দল আছে এবং দলগুলির সাথে 4 প্রকারের ভেনচিত্র দেওয়া আছে। দলগুলি পারস্পরিক সম্পর্ককে যে ভেনচিত্রে সঠিকভাবে নির্দেশ করে সেটা চিহ্নিত করো। পাখি, টিয়া, বাদুড়। দেখো বাদুড় স্তন্যপায়ী প্রাণী, তাই পাখির থেকে আলাদা, পাখির থেকে আলাদা হবে। বাদুড় কিন্তু স্তন্যপায়ী। বোঝা গেছে, তাহলে টিয়া কিন্তু একটা পাখি,
টিয়া একটা পাখি, অর্থাৎ পাখি যদি এই গোষ্ঠী হয় তার মধ্যে টিয়া পড়ে যাচ্ছে, কিন্তু বাদুড় এদের মধ্যে পড়বে না, কারণ বাদুড় পাখি না। এটা হচ্ছে পাখি গোষ্ঠী, পাখি গোষ্ঠীর মধ্যে টিয়া পড়ে কিন্তু পাখি গোষ্ঠীর মধ্যে বাদুড় পড়ে না, তাই এই আঁকাটা হবে তোমার ভেন ডায়াগ্রাম, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।